লেখিকা পারমিতা দের নতুন বসন্ত। আকাশের আজ মুখ ভার, সকাল থেকে কালো কাজলে ঢেকেছে চোখ, আর সাথে টিপ টিপ বৃষ্টি। সে চায়ের জলটা চাপিয়ে জানলার কাছে এসে দাঁড়ালো। রাস্তা দিয়ে হুসহাস করে গাড়ি চলে যাচ্ছে। একটা দুটো রিকশা মাথা দুলিয়ে চলে যাচ্ছে বহু দূরে। একটু দূরে বোগেনভেলিয়া গাছটা থেকে টুপটাপ করে বৃষ্টির ফোঁটার সাথে ফুলও ঝরে পড়ছে আলোস্নাতা রাস্তাটার ওপরে। দেখতে বেশ লাগছে তিয়াশার। গুনগুন করে একটা গান করতে থাকে তিয়াশা। হঠাৎ মিনুর গলায় তার সম্বিত ফেরে। ও দিদি, চায়ের জলটা যে টকবক করে ফুটছে, তুমি এত কি ভাবছো বলো তো? না, তেমন কিছু না। এদিকে তোমার মায়ের ফোনটা বেজে বেজে কেটে গেল। মা ফোন করেছিল? হ্যাঁ। ও ব্যাস। জানলা থেকে মুখ সরিয়ে সে আস্তে আস্তে শোবার ঘরের দিকে পা বাড়ালো। মাকে একটা ফোন করতে হবে। সেও জানে ফোনের ওপার থেকে এখন টেপ রেকর্ডারের মতো কি কি কথা তাকে শুনতে হবে। হাসিও পায় তিয়াশার, তবুও ফোনটা করে সে। ফোনের ওপাশ থেকে যা যা কথা হয় তা খানিকটা এরকম: কিরে, কি করছিস? এই তো বসে আছি, তুমি বলো। এই তো উলের কাঁটায় নতুন ডিজাইন বসাচ্ছি। তারপর নতুন শহর কেমন লাগছে? ভালোই, ছিমছাম। কিন্তু সবের মাঝে তোমাদের মিস করছিস? না, তেমন নয় আসলে। বুঝলাম। এই শোন, ভালো কথা। কি? কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে তিয়াশা সোফায় এসে বসলো। চোখটা কেমন ছলছল করছে। মিনু এসে চা আর বেগুনিটা টেবিলে রেখেছে। চাটা মুখে তুলতে মেজাজটা কেমন খিচড়ে গেল। আর মায়ের সব রাগ গিয়ে পড়লো মিনুর ওপর। এত মিষ্টি দিয়েছ কেন? কই, এক চামচই দিলাম। চাটাও কি আজকাল করতে ভুলে গিয়েছো? মিনু বুঝলো ফোনে কিছু একটা হয়েছে, তাই তিয়াশা এত রেগে। সেও জানে কি কারণে সে এত রেগে। তাই পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মায়েদের বয়স বাড়লে অমন বলে থাকে। সবসময় একই কথা তো ভালো লাগে না। সারাক্ষণ একই টপিক, হাতের মোয়া নাকি চাইলে পাওয়া যায়। রাতে বাইরে বৃষ্টি নামলো অঝোরে। তিয়াশা দাঁড়িয়ে থাকলো ব্যালকনিতে খানিকক্ষণ। এ শহরে তার নতুন চাকরি, নতুন শহরে নতুন চাকরি, নতুন মানুষ, সবকিছুই কেমন অচেনা। এখানে এসেছে 3.5 মাস হলো। এখানে এসে খুব অল্প দামে রেন্টে পেয়ে গেল এই বাড়িটা। তার সাথে মিনুদিকে পাঠিয়ে দিল মা পার্সেল করে। তাও যাক, অচেনা শহরের মাঝে মিনুদি তার বলতে গেলে নিজের মানুষ। হাত পুড়িয়ে তাকে খেতে হয় না। চাপ থাকলে চুলে তেলটা মায়ের মতোই মিনুদি দিয়ে দেয়। মনেই হয় না মিনুদি তার হাউস হেল্প। রাত তখন কটা হবে খেয়াল নেই। হঠাৎ একটা ফোনে তার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেয়। ফোনটা পিয়ালের। ফোনটা পেয়ে সে প্রথমে ঘাবড়ে গেল, তারপর ফোনটা তুলে বলল, হ্যালো। হ্যালো, কালকে মিটিংটা যেন কটায়? তুই এই বলতে ফোন করলি? হ্যাঁ, 11টায়। তুই কি ঘুমোচ্ছিলি? না না, এই তো সবে স্নান করে এলাম, এখন রেডি হব। মানে? এখন তো রাত 2:30 বাজে। ঘুমোসনি কেন? প্রেম করছিস নাটোরের বনলতা সেন? কি? উফ, তুই রাখতো। নিজেই ফোনটা করে ঘুমটা দিল। আর ঘুম এলো না। রাত কেটে গেল। জানলার ধারে বসে বসে জীবনানন্দ দাশ আওড়াতে আওড়াতে। কি বলল পিয়াল? নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পরের দিন সকালে ছিল হ্যাকটিক শিডিউল। দুটো পরপর মিটিং, তারপর একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করে বেরোতে বেরোতে 6:30। পরের দিন উইকেন্ড বলে একটু শান্তি। বেরোনোর সময় পিয়াল বলল, আজকে তুহিন বার্থডে পার্টি দিচ্ছে, তুই আসছিস তো? না রে, মাথা ধরেছে, আজ আর হবে না। আসলে তিয়াশার এই হই হট্টগোল তেমন ভালো লাগে না। একটু শান্ত পরিবেশই তার পছন্দের, যেখানে জানলার কোণে সে থাকবে, আর থাকবে কফি কাপ আর একটা পছন্দের বই। হতে পারে সুকান্ত বা জীবনানন্দ। আজ অফিস থেকে ফিরতে গিয়েই ঘটে গেল বিপত্তি। একজনের ব্যাগের চেনে আটকে গেল তার শখের ওড়নাটা। ব্যাস, ওড়নার দফা রফা। ভিড়ের মধ্যে ঠিক কার ব্যাগের চেনে আটকে এমন বিপত্তি তিয়াশা ঠাউর করতে পারল না। তখন অফিস ফিরতি লোকজন। সে মুখের দিকে না তাকিয়ে ওড়না ছাড়াতে ব্যস্ত ছিল। শুধু শুনতে পেল একটা শব্দ, সরি। বাড়িতে এসে আপন মনে সে গজগজ করতে করতে ফেসবুক স্ক্রোল করছিল। হঠাৎ একটা প্রোফাইলে চোখ আটকে গেল। প্রোফাইলের নাম কাব্য। প্রোফাইল থেকে একটা লেখা পোস্ট হয়েছে,
কাটাকুটি খেলছে সময়, চোখের নিচে ত্রাস। ভিড়ের মাঝে একাকিনী আমার আলোর উপন্যাস। লেখাটা পড়ে বেশ ভালো লাগলো তিয়াশার, একটা রিয়াকশনও দিল। মনে মনে বলল, খুব সুন্দর লেখনি তো। ফলো বাটনে ক্লিক করে রাখলো তাকে, বেশ সুন্দর লেখে যা মনে হচ্ছে। এরপর তার বেশ কিছু পোস্ট স্ক্রোল করতে করতে চোখে পড়লো একটা ক্যাফের নাম, বৈঠকখানা। ছেলেটি লিখেছে, বৈঠকখানায় ঘুরে আসতে পারেন যারা বই পড়তে ভালোবাসেন। তিয়াশা ভাবলো, একবার ঘুরে আসলে মন্দ হয় না। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন শনিবার, অফিসের হাফ ডে। অফিস শেষে সে পৌঁছে গেল তার অচেনা গন্তব্যে, বৈঠকখানায়। ক্যাফেটা বেশ ফাঁকাই ছিল। জানলার কোণার দিকে বসে একটা বুদ্ধদেব বসু নিয়ে একটা ব্ল্যাক কফি উইথ নো সুগার অর্ডার দিল, আর সাথে একটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। অর্ডারের কম্বিনেশনটা মারাত্মক, তেতোর সাথে মিষ্টি। ওপাশ থেকে কে যেন বলে উঠল। চোখ তুলে দেখতে গিয়ে দেখলো যেদিক থেকে কথাটা ভেসে এসেছিল সেখানে কেউ নেই। ভূত নাকি রে বাবা, ব্যাস মনটা একটু কেমন করে উঠলো। খেতে গিয়েও মুখটা কয়েকবার বিকৃত করলো। তারপর মনে মনে ভাবলো, ভালোই লাগতো। ওই ছেলেটা এমন করে বলল বলেই এমনটা হলো। যাক গিয়ে, এখানকার সব কিছুই যেন ভালো লাগছে। এই রুফটপে একলা নিরালায় বসে বই পড়তে। কাচের জানলার বাইরে শহরটা কেমন যেন মায়াবী আলোয় ঢেকেছে। দূরে একটা গাছ থেকে টুপটাপ করে কি ফুল ঝরে পড়েছে, যেন মনে হচ্ছে রাস্তাটা একটা রেড কার্পেট। ক্যাফেতে হালকা করে শ্রেয়া ঘোষালের গান বাজছে, রূপকথারা চুপ কথারা। মনটা কেমন উদাস হয়ে গেল। মনে মনে তিয়াশা ঠিক করলো, না, বাড়িতে গিয়ে কাব্যকে একটা মেসেজ করবে। যদিও সে তার ফ্রেন্ড লিস্টে নেই, তবু এই ধন্যবাদ তার প্রাপ্য। বাড়িতে এসে একটা মেসেজ করে বলল, ধন্যবাদ আপনাকে, বৈঠকখানায় গিয়েছিলাম, ভালো লাগলো। ওপাশ থেকে একটু পরে রিপ্লাই এলো, আজ মেনুতে কি ছিল? ব্ল্যাক কফি আর ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি। না, আমি বলছিলাম বইয়ের মেনুতে কি ছিল? ও, বুদ্ধদেব বসু। এই যে সুবিশাল সিন্ধু তটে বসে আছি আমি একা। বেশ লাগলো, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, ব্ল্যাক কফি উইথ ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি ইজ এ ব্যাড কম্বিনেশন। দোষ। এরপর যেদিন আবার গেল, সেদিন জানলার কাছটায় বসতে গিয়েই চমকে উঠল। টেবিলে একটা বই, হুমায়ুন আহমেদের অপেক্ষা, আর পাশে একটা আকাশরঙা চিরকুট, তাতে লেখা, অনেক দিন কাটলে পরে কেটে যাবে মায়ার রেশ, তবুও চাইব বৃষ্টি দিনের কালবেলাতে তোমার শুধু ভালোই হোক। আর একটা জিনিস লেখা নিচে, আজকে প্লিজ বাজে কম্বিনেশনটা অর্ডার করবেন না। প্রথমে তিয়াশা ভেবেছিল এটা হয়তো অন্য কারোর জন্য। তারপর নিচের অর্ডারের লাইনটা পড়ার পর আর কোনো সন্দেহ রইল না এ চিরকুট তারই জন্য। সে একটু হেসে নিল, তারপর অর্ডার করলো সুইট লাইম সোডা। দূরে একটা ওশিয়ান ব্লু টি শার্টে একজনকে বইয়ে মুখ গুজেছিলেন, তিনি অর্ডার শুনে বললেন, গুড রিসিশন। তার মুখটা সেভাবে দেখা গেল না, তবুও তার অ্যাপ্রিসিয়েশনটায় তিয়াশা আস্তে করে বলল, থ্যাঙ্কস। একটা থামস আপ ভেসে এলো। তারপর তিয়াশা অপেক্ষায়, আর সেই ওশিয়ান ব্লু টি শার্ট শেষের কবিতায় ডুবে যায়। মাঝে মধ্যে উকি দিয়ে অমিত লাবণের পাঠককে দেখার ইচ্ছে জাগলেও দেখা গেল না। শেষে যখন অপেক্ষা শেষ হলো তখন ঘড়িতে 6:30। তিয়াশা বিল মিটিয়ে যখন নিচে নামলো তখন সন্ধ্যা নেমেছে। ঝলমলে আলোয় ঢেকেছে শহর। বাড়ি থেকে মায়ের 10টা মিসড কল। মিনুদিও করেছে 3বার, নিশ্চিত এরা চিন্তা করছে। মোবাইল ফোনে ডায়াল করলো সে মায়ের নাম্বার, 2 মিনিট কথা হলো, তারপর ফোন করলো মিনুদিকে। ওপাশ থেকে মিনুদি বলল, তিয়া তুমি কোথায়? কখন থেকে ফোন করছি, ছুটির দিনেও কি শান্তি নেই? অফিস থেকে ডেকেছে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, আসছি, কেমন? ব্যাস নিশ্চিন্ত। কিন্তু এখন ক্যাব বা অটো কিছুই তো তেমন দেখছে না তিয়া। এদিকে রাস্তাটা কেমন আলো আঁধারি হয়ে আছে। কেমন ভয় ভয় করতে থাকে তিয়ার। হঠাৎ কার একটা গলার আওয়াজে চমকে ওঠে সে। গলাটা কেমন মায়া ভরা, কিন্তু আলো আঁধারিতে মুখটা ভালো দেখা যায় না। সে এগিয়ে এসে বলল, বাড়ি যাবেন তো? হ্যাঁ। কোথায় আপনার বাড়ি? না মানে, আরে বাবা আমি চোর ডাকাত নই, চলুন আমি একটা রিক্সা করে দিচ্ছি। এখন ক্যাব এখানে পাওয়া মুশকিল, তাই হাতের কাছে যা পাওয়া যায়, না হলে অগত্যা হাঁটতে হবে। হাঁটবো? কেন, ওই গানটা শোনেননি? কোন গানটা? কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। না মানে এত দূর হেঁটে হেঁটে, সরি, এত বড় বাচ্চাকে আমি কোলে নেব না। কি যাতা!
গলির মুখে একটা রিক্সা এসে থামলো। রাত তখন 8:15। এর মধ্যে মিনুদি দুবার কল করছে, মা বারখানেক। রিক্সা থেকে যখন তিয়া নামলো তখন মিনুদি গেটে দাঁড়ানো। তিয়ার মুখে তখন স্বস্তি। ঘরে ঢুকতে মিনুদি বলল, ছেলেটা কে গো? কোন ছেলে? ওই যে তোমার রিক্সার পেছনে যে এলো। কই দেখিনি তো। তা দেখবে কেন? তোমার চোখে তো মনে হয় নেবা। কি যাতা বলছো? প্রেম করছো? না। ওহ, ধুস, তোমার দ্বারা কিছুই হলো না। তোমার যে কি হবে ও গোপাল। হয়েছে, থামো। গোপাল শুনেছে। শুনেছে? ওমা সত্যি? যাও, বাজে বকো কেন এত? এমনি বললাম, খিদে পেয়েছে। কি করছো ডিনারে? আলু পোস্ত। রাত 10:30। তিয়া সবে ডিনারটা করে শুতে যাবে এমন সময় মোবাইলে একটা পিং। পিংটা করেছে কাব্য। মেসেজে লেখা, কেমন আছেন? ভালোই, আপনি? আমিও ভালোই আছি। আজ কি ছিল মেনু? অপেক্ষা। অপেক্ষা করছে তো সবাই, আমি আপনি সবাই। মানে? কিছু না, একটা কথা বলবো। কি? আপনার চোখটা ভারী সুন্দর, যেন কত কি বলতে চাই। ফ্ল্যাট করছেন তো? এমা ছি ছি। ব্যাস, কথাটা এই পর্যন্ত থেমে গেল। পিয়ালকে ফোন করতে হবে। পিপিটিটা ওকে মেল করেছিল, তার কোনো উত্তর তিয়াশা পায়নি। ফেসবুকটা আপাতত বন্ধ রেখে পিয়ালের নাম্বারটা ডায়াল করলো সে। প্রথমটায় রিং হয়ে কেটে গেল। তিয়াশা বিড়বিড় করে বলল, দেখেছো, ফোনটা রেখে কোথায় গেছে কে জানে। হায় রে, কাকে দিয়েছে রাজার পাট। সে আবার ফোন নাম্বারটা ডায়াল করে। এবারে কয়েকবার রিং হওয়াতে একজন ফোন তোলে। গলার স্বরটাও অচেনা। ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, পিয়াল রান্নাঘরে, একটু পরে ফোন করতে বলছি। ব্যাস, ফোনটা কেটে গেল। পরে জানা গেছিল এ হলো পিয়ালের একমাত্র দাদা আতর, অর্থাৎ আতর চ্যাটার্জি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বছর 5 কাজ করছে, উত্তর কলকাতায় বড় হয়েছে, তাই গলি, ক্রিকেট থেকে কবিতার বই সবই যেন জলভাত। বাড়িতে মেম্বার বলতে সে, বাবা মা আর ছোট বোন পিয়াল। ইদানিং দক্ষিণ কলকাতায় শিফট হয়েছে ঠিকই, কিন্তু মনটা পড়ে থাকে উত্তর কলকাতার অলিতে গলিতে। ইদানিং পিয়ালো তাকে প্যাক দেয়, গ্রো আপ দাদা ভাই, গ্রো আপ। তারপর বেশ কিছুদিন পরে কোনো এক রবিবার দুপুরে বেশ করে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দেয় তিয়াশা। আজ পনিরটা সে নিজে হাতে করেছিল, খুব একটা ভালো হয়নি, নুন কম ছিল, তাও খেয়েছে। কি আর করা যাবে, রান্নার বিদ্যে প্রাইমারি স্কুল টপকায়নি বোঝা যায়। যাক গিয়ে গল্পে ফিরি। বেলা তখন 4টে। একটা ফোনে আবারও তার ঘুম ভেঙে যায়। ফোনটা তোলে সে। ওপাশের মানুষটা তখন এক্সাইটমেন্টে টকবগিয়ে ফুটছে। ফোনটা তুলতেই সে বলল, হ্যালো, আমি পিয়াল বলছি। বল। একবার আসতে পারবি আমাদের বাড়িতে? এখন? হ্যাঁ। কেন? আই না। কিন্তু আমার যে অন্য প্ল্যান আছে। প্ল্যান ট্যান সব ক্যান্সেল কর, শীঘ্রই আয়। অগত্যা যেতে হলো। আর সে পরেছে একটা ক্রিম কালারের চুড়িদার, তার উপরে কলমকারি প্রিন্ট। চোখে টেনেছে হালকা করে কাজল। কি একটা পারফিউম মাখে তিয়া, তার গন্ধে যেন সারা ঘর ম ম করে। পিয়ালের বাড়িটা ঠিক চিনত না তিয়াশা, তাও গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে গেছিল। কি জানি কি ব্যাপার, আজ আর বৈঠকখানায় যাওয়াটা হলো না। সে যাক গিয়ে গলির কাজটাতে আসতেই দেখলো এ তো পুরো উত্তর কলকাতাকে কেউ নামিয়ে এনেছে এখানে। বলতে গেলে সে 90s-এর মতো। গলিতে ক্রিকেট খেলা চলছে, আর পথ চলতি মানুষের মুখে আগের মতোই বিরক্তি। আগে কারো বাড়িতে বল গিয়ে টব ভাঙলে শুনতে হতো একরাশ বকুনি। সেই মরশুমই যেন এইখানে চলছে। গলিতে বাচ্চাদের হুটোপুটি, হইচই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যাচ্ছিল তিয়াশা। হঠাৎ একটা বল এসে লাগলো তার চশমায়, তারপর মুহূর্তে সব চুপ। চশমাটা ভেঙেছে, ব্যাটটা ছিল। অনুমান করুন তো কার হাতে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আতরের হাতে। সে দৌড়ে এসে বলল, এ বাবা, দেখিনি একদম। তিয়াশা এবার একবার ছেলেটার দিকে আর একবার বাচ্চাদের দিকে কঠোরভাবে তাকিয়ে বলল, এখন বুঝি তোরা বড় বাচ্চাদেরও খেলায় নিচ্ছিস? নিস না, 6 মারতে পারে না, উল্টে লোকের চশমা ভেঙে দেয়। ওদের মধ্যে একটা বাচ্চা বলল, না মারে তো, এটার মাঝখানে তোমার চশমাটা না এলে 6ই হতো। এই তোরা চুপ করবি? সরি। হ্যাঁ, তিয়াশা বলল, কলকাতার এই একটা কালচার আমার খুব বাজে লাগে। ক্রিকেট খেলবে তা ময়দানে গিয়ে খেল না বাপু, এখানে কেন? এই বলে সে গটগট করে একটা বাড়ির ভেতর ঢুকে পড়ল। ছেলেটা বলল, যাহ, রেগে গেল। পিয়ালদের বাড়ি ঢুকেই কাকিমার কাছেই চশমা ভাঙা নিয়ে বাচ্চাদের মতো সে কি কান্না। পিয়াল যে যেন ডেকেছিল তা ভুলে গিয়ে বোঝাতে লাগলো, হয়েছে, আর কাঁদিস না, কালই নতুন চশমা বানাতে দিয়ে আসবো। কাকিমা বলল, তোর আর একটা এক্সট্রা চশমা ছিল যে? ফোবাতে ফোবাতে তিয়াশা বলল, ওটা তো আছেই, কিন্তু। কিন্তু? ওটার ফ্রেমটা কেমন পচা হয়েছে মা, কাজ চালানোর মতো তো। হ্যাঁ। ব্যাস, তাহলেই হলো।
ইতিমধ্যে আতর ঢুকে গিয়েছিল বাইরের ঘরে। কাণ্ড দেখে সে খানিকটা হেসে নিল, তারপর বলল, বাচ্চা মেয়েটা কাঁদে কেন? তিয়াশা আতরের দিকে তাকিয়ে পিয়ালের মাকে বলল, এই যে কাম্মা, সেই ছেলেটা। কে? যে আমার চশমাটা ভেঙে দিল। ও তো আতর। আতর হোক আর বাদর, তুমি ওকে বকা দাও। আমার নতুন ফ্রেমের চশমা। এই বলে আবার কাঁদতে যাবে, সাথে সাথে আতর বলে ওঠে, ওরে বাবা, আবার কাঁদবে। চোখের জল বাঁচিয়ে রাখো। পিয়ালের হাতের চিলি বেবিকর্ন খেলে না শুধু কেঁদেই যেতে হবে। চুপ কর তুই দাদা ভাই। তিয়াশা চোখ মুছতে মুছতে বলল, চিলি বেবিকর্ন মানে তুই বানিয়েছিস? হ্যাঁ, মানে একটা নিউ রেসিপি দেখলাম ইউটিউবে, তাই ট্রাই করলাম। আর ট্রাই করে সবার মুড খারাপ করলাম। এই বলে আতর ঘরে চলে গেল। পিয়াল বলল, তবে রে, এই জন্য অত এক্সাইটেড ছিলিস? বেবি চিলিকর্নটা মন্দ ছিল না, তবে আজ বৈঠকখানা যেতে পারেননি তিয়াশা, সেই জন্য এক আকাশ মন খারাপ। আবার সে এক সপ্তাহের অপেক্ষা। আচ্ছা, আজকেও কি কোনো চিরকুটে লেখা কবিতা তার জন্য অপেক্ষা করবে? কারোর কি সে এলো না বলে মন খারাপ হবে? না না, সে কি করে হয়, কি সব ভাবছে সে। হঠাৎ একটা ডাকে সম্বিত ফিরল। পিয়াল বলছে, ভালো হয়নি? হ্যাঁ হয়েছে, বাড়ি যেতে হবে, 7টা বাজতে যায়। ইতিমধ্যে মিনুদি ফোন করে জেনে নিয়েছে সে কখন ফিরবে। আসার সময় কাম্মা বলল, আবার আসিস কিন্তু। সাথে সাথে একটা গলা ভেসে এলো, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কাম্মা বললেন, আতরটা না সত্যি এমনিতে শান্তশিষ্ট। তিয়াশা মনে মনে বলল, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। পরের সপ্তাহে বৈঠকখানায় গিয়ে মনটা উসখুস করতে লাগলো। আজও কি থাকবে সে নীল রঙের চিরকুট আর সাথে কোনো নতুন বই? তাড়াতাড়ি ওপরে উঠে টেবিলটার কাছে গেল, দেখলো না চিরকুট নেই, আছে একটা বই, জীবনানন্দ দাশের রূপসী বাংলা। কিন্তু মনটা আজ খারাপ হয়ে গেল। পাঠকদের মতো সেও ভেবেছিল হয়তো আজ দুটো চিরকুট একসাথে পাবে, কিন্তু না। শুকনো মুখে সে সোফাটায় বসলো, একটা ব্ল্যাক কফি অর্ডার করলো, কিন্তু না। ওপাশ থেকে কোনো কণ্ঠস্বর ভেসে এলো না। মনের আকাশে অজান্তেই একটা মেঘ জমে গেল। কিন্তু বইটার প্রথম পাতাটা খুলতেই তার ময়ূরকণ্ঠী রঙের শাড়ির ওপরে দুটো চিরকুট এসে পড়ল। একটা সাদা রঙের আর একটা চেরি কালারের। একটার মধ্যে লেখা, মেঘের ঘরে শেকল তোলা, হাতের মুঠোয় শূন্য, তারার সাথে রাত্রি যাপন, তবু দহন খানিক অন্য। আর নিচে লেখা, আজ রবিবার, অনেকক্ষণ অপেক্ষা করে 3:30-র সময় বৈঠকখানা ছাড়লাম। আর একটু পরে দেখতে পেলাম সেই অনামী অঙ্গনাকে কলমকারিতে, চোখে টানা কাজল। যদিও আপনি আমায় চিনতে পারেননি, তবুও মনে রাখবো এই সাক্ষাৎ। ইতি নামটা অজানাই থাক। পরের চিঠিতে লেখা, যে মেয়েটা দামাল ভীষণ, ঝড়ের মুখে বেড়ায় লড়ে, কিন্তু মেঘ জমলে ভেতর ভেতর গুমড়ে মরে খুব গোপনে। তারপর লেখা, আজ তারা ছিল, বেরিয়ে গেলাম, দেখা হলো না। একটা আক্ষেপ রয়ে গেল, আর থেকে গেল 1 সপ্তাহের অপেক্ষা। চিরকুটটা পরে ব্যাগে ঢোকাতে যাবে, দেখলো চিরকুট থেকে অসম্ভব একটা মিষ্টি গন্ধ, যেন কেউ একটা মিষ্টি পারফিউম মাখিয়ে দিয়েছে। তারপর মনে করলো সেও খানিকটা লিখবে। কাগজ পেন নিয়ে তিয়াশা শুধু লিখলো, কে আপনি তা জানি না, তবে জানার অপেক্ষা আমারও সীমাহীন। অত সুন্দর করে লিখতে পারি না আমি, তবে চেষ্টা করলাম। ইতি অনামী অঙ্গনা। চিঠিটা লিখে বইয়ের ভাঁজে রেখে দিয়ে এলো সেদিন। জানি না যার ঠিকানায় পাঠানো হয়েছিল চিঠি খানা সে আদেও পেয়েছে কিনা। এর মধ্যে অফিসে কাজের এত চাপে চ্যাপ্টা সবাই, এসব ভাবার সময় কোথায়। সে যাই হোক, একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে ফোনের স্ক্রিনে চোখ রাখলো, মায়ের মিসড কল। এই কোনোদিনই না ঠিক সময় মায়ের ফোনটা ধরা হয় না, হয় সে ব্যস্ত থাকে, নয় ফিরে ফ্রেশ হতে ঢোকে। যে কোনো একটা হবে। কতবার যে মাকে বলেছে 8:30 নাগাদ সে কল করবে, কিন্তু মায়ের মন তো তার ফোনের অপেক্ষা মা করে না। আজও তেমন ফোন করতে মা বলল, কি রে, একটা দিনও কি আমার বা বাবার কথা মনে পড়ে না? পড়ে তো। কখন ফিরলি? এই একটু আগে। বাবা কি করছে? ধুস, কি একটা হয়েছে, ফেসবুক নাকি? ওটাই পাপাই নতুন খুলে দিয়েছে। পাপাই? সেই যে টুলু মাসির ছেলে, মনে নেই? ও হ্যাঁ। বলছি কি, শোন না, বাদ দে। বলছি যে, আমতামতা করছো কেন? বলছি যে তোর পছন্দের কেউ কি আছে? মানে? মানে যাকে জামাতা হিসেবে বরণ করা যায়। মা আবার সিরিয়াসলি? মিনু বলছিল সেদিন। ধুস, ওসব কিছু না। তুই সত্যি বিরসিক। বিয়েটা তো করতে হবে নাকি? করব। কবে? যবে মনের মতো কাউকে পাওয়া যাবে। সেটা কবে পাবি? এ কি হাতের মোয়া নাকি চাইলেই পাওয়া যায়? তাহলে আমি পেপারে দিয়ে দেব। কি? পাত্র চাই সেগমেন্টে। আর কোয়ালিটিস কি দেবে? উজ্জ্বল শ্যামবর্ণা, মোটেই সুন্দরী নহে। আর থাম, হয়েছে, আমি দিচ্ছি তাহলে। যা খুশি করো গিয়ে।
কথাটা শেষ করে ব্যালকনিতে এসে দাঁড়ায় কিছুক্ষণ, সাথে সাথে একটা ঠান্ডা বাতাস চুল ছুঁয়ে যায়। কোথা থেকে একটা জুঁই ফুলের গন্ধ ভেসে আসে। চোখটা বন্ধ করে তিয়া নিঃশ্বাস নেয় খানিকক্ষণ। আহ, সব চিন্তা যেন এক নিমেষে কোথায় উড়ে গেল। তারপর ফেসবুকে একটা পোস্ট করলো সে, দেনা পাওনার হিসেবগুলো আজকে না হয় থাক, শেকড় ছেঁড়া মাটির দলে নীল অর্কিড মিশে যাক। পোস্টটা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তিয়া, তারপর মিনুদিকে বলে, মাথা ধরেছে মিনুদি, তেল দিয়ে দাও। আরো বেশি চিন্তা করো, যত বলি ভুলভাল চিন্তা করো না, তত বেশি চিন্তা করবে। খানিকক্ষণ সব চুপ, তারপর ফোনের স্ক্রিনে একটা নাম্বারটা আননোন। ফোনটা তুলে তিয়া হ্যালো বলাতে কে একজন বলে ওঠে, এই নিন কথা বলুন। তাকে কিছু বলার অবকাশ না দিয়ে কে যেন ফোনটা কার হাতে ধরিয়ে দেয়। তিয়াশা অবাক হয়ে যায়। সাথে সাথে একটা পরিচিত গলার স্বর, পিয়ালের মা, অর্থাৎ তার ডালিয়া কাম্মা ফোন তুলে বলল, হ্যালো তিয়াশা, শরীর কেমন আছে এখন? পিয়াল বলছিল মাথা যন্ত্রণা করছে তোর কদিন ধরে। কাম্মা ঠিক আছি। মনটা কি খারাপ নাকি? না তো। ও। ফোনের ওপাশ থেকে আরও একটা কণ্ঠ ভেসে এলো। গলাটা মনে হয় এর আগেও কোথাও শুনেছে বলে মনে হলো। কে বলে, আপনি মানে থুরি, তুমি লিখতে পারো না? বেশ তো লিখেছো তো লাইনগুলো, নাটোরের বনলতা সেন। কি, কে বলল এটা? গলাটা খুব চেনা চেনা মনে হলো, কোথায় একটা শুনেছি। কাম্মা বললেন, আরে আতর সারাক্ষণ কবিতা, গান আর কাব্য। কি বললে কাম্মা? কাব্য? তা নয় তো কি, দেখলি না তোকে কেমন বলল, নাটোরের বনলতা সেন। আমি তো এটাই বুঝি না। কি, তোর সাথে কথা বলতেও এত তুতলে যায় কেন? কিন্তু ও কি করে জানলো যে আমি আজ ফেসবুকে লাইন কোড করেছি? ও তো আমার লিস্টেও নেই। কি জানি বাপু। আচ্ছা কাম্মা রাখি, আর পিয়ালকে বললো কাল আমি অফিস যাচ্ছি না। ছুটি নিয়েছিস? ঘড়িতে ঠিক 7:30। আজ অনেকদিন পরে ঝলমলে রোদ উঠেছে। আজ তিয়াশার জন্মদিন। সকালে বাড়ি থেকে ফোন করে উইশ করা হয়েছে। মিনুদি ভালো মন্দ কিছু রান্না করতে চাইলে তিয়াশা না করে দিয়েছে। তিয়াশা তার জন্মদিনটা কোনো আহামরি দিন বলে মনে করে না। এই দিনে নিজের সাথে একটু সময় কাটাতেই অফিস থেকে ছুটি নিয়েছে। হই হট্টগোল ইদানিং আরও বেশি করে ভালো লাগে না। সকালে একটা রবীন্দ্রসঙ্গীত হালকা করে চালিয়ে গুনগুন করতে থাকে, মনমোর হংস বলাকার পানে যায় উড়ে, পরে উড়বে আগে পায়েস খান, আর শুভ জন্মদিন মিস নাটোরের বনলতা সেন। এই সাহস তো কম নয়, আমাকে আবার বনলতা সেন বলছেন। আর আপনি এখানে? আমিও এসেছি। পিয়াল তুই অফিস যাসনি? না, আজকে সবার কামাই হলো তোর জন্য। হ্যাঁ মানে, আজ তো তোর জন্মদিন, মা সেই জন্য পায়েস পাঠালো। কিন্তু তুই কি করে? মিনু দেহায় না, তুমি জন্মদিনে মুখ গোমড়া করে বসে থাকবে, ওটি হবে না। আতর বলল, রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো, না 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 না। ওটা আপনি। সে তো বোঝাই যাচ্ছে, চলো টাটা। এরপর দিন 2 কাটলো। তিয়াশা পৌঁছালো তার পছন্দের জায়গায়। এতদিনের সময় পেল সে। তার পছন্দের জায়গায় বসে রাস্কিন বন্ড তুলে নিল, আর সাথে সাথে বেয়ারা হাসি মুখে সুইট লাইম সোডা দিয়ে গেল। যেই ট্রেতে অর্ডার নিয়ে এলো সেই ট্রেতে বেশ কয়েকটা চিরকুট ছিল। জিজ্ঞেস করে জানা গেল একজন ভদ্রলোক প্রত্যেক সপ্তাহে একটা করে চিরকুট দিয়ে গেছে তার নামে। শুনে বেশ সংকোচ বোধ করলো তিয়াশা। তারপর বেয়ারাকে যেতে বলে চিরকুটগুলো ব্যাগে ঢুকিয়ে বইটা পড়তে শুরু করলো। একটা পাতা, 2টো পাতা করে 50 পাতা অবধি পড়লো। বুকমার্ক হিসেবে লিখলো একটা নোট, মনের ঘরে ইচ্ছে বদল, চিরকুটে প্রেম উদ্দায়ী, ভগ্নপ্রায় রং পেন্সিল, নিজ গল্পের পরিযায়ী, ইতি তিয়াশা। আজ নামটা লিখলো কেন জানি না, তিয়াশার মনে হচ্ছে আজ নামটা লেখা জরুরি। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। রিকশা করে হেলে দুলে বাড়ি ফিরল সে, হাতে একগুচ্ছ অর্কিড। আজ ফিরে আসার সময় ট্রাফিকটার কাছে একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল। বয়স 12 কি 13 হবে। দেখে খারাপই লাগলো তিয়াশার। সে ছেলেটাকে কাছে ডেকে অর্কিডগুলো সব একবারে কিনে নিতে চাইল, কিন্তু তার আগে একটু দূর থেকেই কে একজন দাম দিয়ে কিনে নিল সব ফুলগুলো। তিয়াশা ভালো করে দেখতে পেল না। ততক্ষণে টিপ টিপ করে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। চশমার কাছে তখন মেঘের মলাট, অর্থাৎ ছিটে ছিটে জল পড়ে চশমাটা ঝাপসা হয়ে গেছে। কিছুক্ষণ পরে একটা স্লেট কালারের টি শার্ট পরে যে এসে সামনে দাঁড়ালো, তাকে দেখে তিয়াশা কিছুটা অবাক হলো বটে, তারপরই সামলে নিয়ে বলল, আপনি? এই নাও ধরো। কি? শোনো, সেদিন যে চশমাটা ভেঙে দিয়েছিলাম, এটা তার কনসোলেশন প্রাইজ। বুঝলাম, তাই বলে অর্কিড, বাবা। তারপর বাচ্চাটিকে কাছে ডেকে বলল, এই শোন। কি দাদা, তোর বাড়ি কোথায় রে? আমার আবার বাড়ি? ওই ফুটপাতে থাকি। বাবা কি করেন?
মা বাবা কেউ নেই, মারা গেছে। বুঝলাম, কাল তুই আমার সাথে এক জায়গায় যাবি, বুঝলি? কিন্তু আমার বেচাকেনা তাহলে যে হবে না। না হোক, তাহলে খাবো কি? সে নিয়ে আর তোকে ভাবতে হবে না, কাল থেকে তুই আর ফুল বিক্রি করবি না। ছেলেটা ঘাড় নেড়ে চলে গেল। টিয়া বলল, অমনি হুট করে বলে দিলেন? কোথায় নিয়ে যাবেন ওকে? যেখানেও ভালো থাকবে, খাওয়া পড়ার কষ্ট হবে না। মানে ঠিক, আমার একটা ফাউন্ডেশন আছে অনাথ বাচ্চাদের জন্য, ওখানে ওকে নিয়ে যাব। তিয়াশা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর একটাই রিকশায় উঠে চলে আসে বাড়ির পথে। পেছনে ফেলে আসে আতরকে এবং এই মুহূর্তটাকে। বেশ ভালো লাগলো আজকে, একটা মানুষ এত গভীরে ভাবতে পারে। আতরের কথাগুলো তিয়াশার কানে যেন বাজতে থাকে। জানেন তো, আমরা একটা রঙিন চশমার মধ্যে দিয়ে জীবনকে দেখি, যেখানে আমরা ভাবি আমি সুখে আছি মানে সবাই সুখে আছে। আসলে আমরা মেকি জিনিসে অভ্যস্ত। একটা বিরিয়ানির প্লেট সামনে রেখে ফেসবুকে পিকচার আপলোড করি, ক্যাপশনে লিখি আহারে বাহার। অথচ কত মানুষ যে খেতে পায় না, ডাস্টবিন থেকে কুড়িয়ে খায় উচ্ছিষ্ট, তা আমরা চোখে দেখি না। বা ওই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই বৃষ্টিতে ওর মাথায় ছাদ নেই, শীতে গায়ে দেবার মতো ছেঁড়া চাদর পর্যন্ত নেই। বা ওই যে লোকটা রাস্তার ধারে দিয়ে হেঁটে যাচ্ছে টুকটুক করে, দেখা যাবে তার ছেলে তাকে খেতে দেয় না, দেখে না, সে বৃদ্ধাশ্রমে থাকে। বা আমরা যে পড়ার বইটা পাই অনায়াসে, একটা ছেলে হয়তো তাই পায় না। কত মানুষ হয়তো প্রত্যেকদিন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা আসলে মানুষের সুখটা দেখে সুখী হতে চাই, দুঃখগুলোকে আপন করতে চাই না। কি বলুন তো, আসলে একটা বাগধারা ছিল না, ক্ষুধার রাজ্য, পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হঠাৎ মিনুদির ডাকে চমক ভাঙল। এই নাও, তোমার একটা পার্সেল এসেছে। কে পাঠিয়েছে জানি না। একটা পার্সেল, একগুচ্ছ অর্কিড আর চিরকুটে লেখা কিছু লেখনি। সব কিছুই যেন উকি দিচ্ছে। পার্সেলটা খুলতে প্রথমে ভয় লাগছিল তিয়াশার, তারপর মিনুদির জোড়াজুড়িতে খুলতে হলো। পার্সেলটা একটা কৃষ্ণচূড়ার মতো লাল রঙের খামে মোড়া। খামের গায়ে একটা নোট, আবারও তাতে লেখা, জানলার কাছে ঘনীভূত সন্ধে জানে আমাদের শর্তহীন জন্মান্তর। সময়ে ব্যস্ত তখন অন্য কাব্যে স্বরবর্ণের মুখ চোরা রূপান্তর। নিচে লেখা, জানি খুব ভালো লিখতে পারি না, তবুও চেষ্টা করলাম। শুভ জন্মদিন তিয়াশা। যদিও একটু লেটে গিফট পাঠালাম, তাও ভালো থাকবেন, ভালো রাখবেন এই আশা করছি। ইতি কাব্য। মিনুদি বলল, কে পাঠিয়েছে তিয়া? তুমি চিনবে না। ও তোমার অফিসের কেউ? না মনে হয়। মানে? কিছু না, তুমি এক কাপ কফি করে আনবে প্লিজ। তিয়াশা মোড়কটা খুলে অবাক। তাতে আছে একটা বই, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। বইটা একটা সুগন্ধি মাখানো, আর বুকমার্ক হিসেবে একটা ময়ূরের পেখম, যেটার ওপরে দু চারটে সাদা মুক্তোদানার মতো পুঁতি। দেখলে চোখ জুড়িয়ে যায়। যেখানে বুকমার্কটা রাখা ছিল সেই পেজটা প্রথমে খুলল তিয়াশা। দেখল তাতে লেখা, আর একটা লেখা, প্রতিশ্রুতিতে জড়িয়ে আঙুল, মুখ ঢাকছে ক্যামোফ্লেজে, ঠিক ভুল যত মিলিয়ে নিয়ে রঙিন উলে স্মৃতির কোলাজে। আর নিচে লেখা একটা নাম্বার, তারপর দুটো স্মাইলি, ব্যাস। চিরকুটা সযত্নে রেখে দিয়ে ঠিকানা খুঁজতে লাগলো তিয়াশা। কোথা থেকে এলো চিঠিটা? চেনা কেউ কি? বোধ হয় না, তাহলে এভাবে লুকোচুরি খেলতো না। ফোন নাম্বারটা সহ চিরকুটা সযত্নে রেখে দিয়ে ফেসবুকে একটা কাব্যকে পিং করলো তিয়াশা। আমার ঠিকানা কোথায় পেলেন? আর জন্মদিনই বা জানলেন কি করে? আপনি কি সামহাও আমাকে চেনেন? ব্যক্তিটি অফলাইন এখন, তাই উত্তর এলো না। তিয়াশা সব গুছিয়ে রেখে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে জানলাটা তার বড় প্রিয়। গিয়ে ওই জায়গাটা সে দখল করে আর গুনগুন করে গান করতে শুরু করে। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে। কি ব্যাপার ম্যাডাম? কই কিছু না। চিঠি আসছে, পার্সেল আসছে, ব্যাপারটা কি? কেউ হয়তো ঠাট্টা করছে। বুঝলাম। মাকে ফোন করতে হবে, যাই, না হলে তো গাল ফুলিয়ে ঘাড় দুলিয়ে বসে থাকবে। বুঝলাম। কি? কুছ তো গড়বাড় হে দয়া। কিছুদিন যাবৎ অফিসের চাপে হাঁসফাঁস করছে প্রত্যেকে। কর্পোরেট ওয়ার্ল্ড আর যেন ভালো লাগে না তিয়াশার। রোজ থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তুহিনকে একবার ইয়ার্কি মেরেও বলেছিল, ধুর, চাকরিটা যদি ছেড়ে দিই তাহলে আমার শান্তি। না, তোর চাপ আছে। কেন? চাকরি ছেড়ে দিলে মা বাবা বিয়ে দিয়ে দেবে, তাতে কি? আর তো রান্নার বিদ্যে তো প্রাইমারি স্কুল টপকায়নি। ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম।
তুহিন আর তিয়াশা যেন টম অ্যান্ড জেরি, ঝগড়া লেগেই আছে। সেদিন অফিস ছুটির সময় শহর জুড়ে বৃষ্টি নেমেছিল। তুহিন রোহিতকে বলল, এখন না আমার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করছে। আজই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। যেই না গান করা অমনি কাকতালীয় ভাবে ওপাশের ল্যাম্পপোস্টের ওপর দিয়ে দুটো কাক উড়ে গিয়ে বসলো একটা গাছে। অমনি তিয়াশা বলে উঠল, গান ধরেছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। অমনি গান গেল থেমে। তুহিন বলল, এটা কি হলো? না মানে যা গান ধরেছ তাতে কাকপক্ষীর তোমার সামনে বসার জো নেই। মানে? মানে দেখলে না? কি উড়ে গেল কাকটা তোমার গান শুনে? তুই পেঁচি একটা। সেম টু ইউ হনুমান। হঠাৎ একটা বাজ পড়ার আওয়াজে চমকে যায় পিয়াল। সকাল থেকে আজ বৃষ্টিটা ঝমঝমিয়ে পড়ছে। এই অসময়ের বৃষ্টিতে ছাদে রাখা জামাকাপড় ভিজে সার। এই অসময়ের এমন বৃষ্টি আর ভালো লাগে না বাপু। মাটি করে দিল সবটা। কোথায় রবিবার, ঘুরবো ফিরবো আনন্দ করব মজা করব। এরই মধ্যে আতর পিয়ালকে বলল, তাহলে তো বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। কেন কেন? তোর ব্যাঙের মতো লাফানোটা বন্ধ হয়েছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ব্যাঙেরা বৃষ্টিতেই বেশি লাফায়। তোদের ঝগড়া একটু থামাতো বাপু, ভালো লাগে না। আর আতর তুই বস, কথা আছে। শোন, নিভা মাসি কয়েকটা সম্বন্ধ এনেছে, ব্যাস এইখানেই ইতি। আতর হুড়মুড় করে কোথায় যেন বেরিয়ে গেল। রাত তখন 11টা। আজ আমার পার্সেলটা এসেছে। তিয়াশা নিজেই লাল রঙের ডাকবাক্স থেকে রিসিভ করেছিল, কিন্তু দুপুর থেকে যে ঝড় গেল। আজ রবিবার, ও গেছিল বৈঠকখানায়। জানলার কোণার সোফাটায় প্রতিদিনকার মতো বসতেই সামনে দেখতে পেল তুহিনকে। সে এখানে কি করছে? যাক গিয়ে। তারপর সে সেলফে গিয়ে রাস্কিন বন্ডটা হাতে তুলে নিতেই একটা নতুন বুক মার্কটা দেখতে পেল। তাতে লেখা, গালিবের গালিচায় হাজারো তারিখ, শূন্যে মিশত যদি তুমি হতে রক্ত করবি, আর আমি হতাম নাম না জানা পাহাড়িয়া নদী। দেখা মাত্রই গালিবের কবিতা সমগ্র খুঁজতে শুরু করে দেয় তিয়াশা। হাতের কাছে না পেয়ে তার চোখে এক স্তিমিত অস্থিরতা দেখা যায়। তুহিন দূর থেকে তার হাতে রাস্কিন বন্ড দেখে প্রায় লাফিয়ে এসে বলে, তুই এখানে? হ্যাঁ, কেন আসতে নেই? কিছু খুঁজছিস বুঝি? গালিবের কবিতা সমগ্র। ও, ওটা পেতে গেলে আমাকে রাস্কিন বন্ডটা দিতে হবে মানে? আরে পেয়েছি, ওটা আমার হাতে, তাকিয়ে দেখ। ও, দাও, আগে ওটা দে। কোনটা? তোর হাতের বইটা? ও আচ্ছা, দাঁড়াও। তোর হাতে ওটা কি রে? কোনটা? ওই যে। কিছু না। তারপর একটা ব্ল্যাক কফি উইথ ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি অর্ডার করে বইটাতে চোখ রাখলো। গালিবের শায়ারি তার বরাবরই পছন্দের। হঠাৎ ওপাশ থেকে তুহিন বলে ওঠে, বাজে কম্বিনেশন, কিন্তু ব্ল্যাক কফি উইথ ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, তাতে তোমার কি? কথাটা বলেই ভাবতে শুরু করে, প্রথম যেদিন এসেছিল এখানে সেদিনও কেউ একজন এমনটা বলেছিল। তবে কি ওটা তুহিন ছিল? কিন্তু তা কি করে হবে? তুহিনের সাথে ওর সম্পর্ক তো সাপ আর নেউলের মতন। আর তাছাড়া ওর একটা সম্পর্ক আছে, তিয়াশা ভেবে পায় না ওই মেয়ের মতো ছেলের সাথে কিভাবে আছে। তবুও কথাটা শুনে কেমন খুঁতখুত করতে লাগলো তার। কাছে গিয়ে বলল, তুহিনদা, একা এসেছো? হ্যাঁ। কি করছো এখানে? অপেক্ষা। কি? কার? আপনার? কি? কি পেঁচি একটা, তুই মোটে অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? হুতুম প্যাঁচা। ধ্যাৎ তারিকা। এই তুই যা তো। এই বাগবিতণ্ডার পরে আবার সে ফিরল তার বইয়ের পাতায়। হলুদ ফুলের খেয়া পারে শীতের কেনাকাটা, তাসের দেশের কাফের তুমি, নাকি চোরাবালির চুপ কথা। ইতি কাব্য। ফোনটা পেলাম না, অপেক্ষায় থাকবো কিন্তু। ডাকবাক্সের নীলখামে সমন গেল তোমার নামে। সন্ধ্যা নামছে শহরে, বৃষ্টি একটু থেমেছে এখন। তাড়াতাড়ি একটা ক্যাব ডেকে বাড়ি ফিরে ছোট ডাকবাক্সতে হাত রাখলো। আজও একটা খাম সুগন্ধি মাখানো। তারপর এখন রাত 11টা। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে খুলল খামটা। এবার ছিল রবীন্দ্রনাথের রক্তকরবী, যেমনটা লেখা ছিল চিরকুটে। এবার আরও একটা চিঠি পেল তিয়াশা। বসন্তের রং মাখে অসময়ের শ্রাবণে জমানো অনেক কথা ছিল শহর ভাসে প্লাবনে। এবার খানিকটা রেগে গেল তিয়াশা। ফেসবুক ইনবক্সে গিয়ে কাব্যকে লিখল, এই মশাই, কে বলুন তো আপনি? ইয়ার্কি কেন করছেন? উত্তর এলো, কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। পাগল নাকি? মনে হয়। তা ফোনটা এলো না তো? বেলাবোস। কে বেলাবোস? কেন আপনি? আপনাকে আমি হ্যাঁ, কি আমাকে রিটার্ন গিফট দেবেন তো? পুলিশে দেব। আমি আপনাকে পুলিশে দেব। চেনেন না, জানেন না একটা মেয়েকে? চিনি তো। চেনেন? আর আপনিও চেনেন আমাকে। কে আপনি? তুহিন?
বরফের আগুন জমে ঠোঁটে। আরে থামুন, কাব্য করতে হবে না। আমার নামটাই তো কাব্য। তুহিন শয়তান, এটা যদি তুই হোস। ব্যাস অফলাইন। আর দেখা গেল না তাকে। তিয়াশা বালিশে মাথা রাখলো ঠিকই, তবে ঘুমটার এলো না। মিনুদি আজকাল বলে, কি হয়েছে গো তোমার, চোখের তলায় কালি। আতর একদিন এরই মধ্যে এসেছিল বাড়িতে। সে সব শুনে বলল, কি হয়েছে বনলতা সেন? বই গেছে আমার আপনাকে বলতে। না বললেন, এই নিন কষা মাংস, মা পাঠালো, রাঁধুনিটা কিন্তু আমি। তাহলে আর খাওয়া যাবে না। বললেই হলো, হাত চাটবেন বললাম তো। আসছি। মিনুদি বলল, বসবে না? না, তাড়া আছে। আজ সোমবার। অফিসে প্রচুর চাপ, তার মধ্যে কয়েকটা কাজ পেন্ডিং হয়ে আছে। যেহেতু মাঝে কয়েকদিনের ছুটি নিয়েছিল তিয়াশা, সেই কারণে এইচআরের মেজাজ একটু খাট্টা। সে যাই হোক, সকালবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে অফিসের দিকে রওনা হয়। আজ পরেছে একটা হালকা পিচ কালারের সালোয়ার। আজ রোদ উঠেছে জম্পেশ, তাই ওড়না দিয়ে ঢেকে নিয়েছে মুখটা। কাজল কালো চোখটাই সেখানে সুস্পষ্ট। মনে মনে খানিকটা বকে নিল তিয়াশা। প্রতিদিন এই ভিড় বাস ঠেলে যাও, বসের মেজাজ সহ্য করো, এই ফাইল ওই পিপিটি এসব করে ফেরো, জাস্ট বিরক্ত লাগছে। বাসে পাশে লোকটা ঝালমুড়ি খাচ্ছিল, ভ্রু কুঁচকে খানিকক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। যেন মনে হচ্ছে তিয়াশা বিড়বিড় করে তার খাবার ডিস্টার্ব করে দিচ্ছে। সে যাই হোক, মিনিট দুই তাকিয়ে আবার সে ঝালমুড়িতে মনোযোগ দিল। এই অফিস টাইমটা জাস্ট বিতিকিচ্ছিরি লাগে তিয়াশার। ভিড় ভাট্টা, লোকের ঠেলাঠেলি, আর সব থেকে জঘন্য, এইটুকু টাইমের মধ্যে লোকে ঘুমোতে পারে। তাও আবার নাক ডেকে, যেন মনে হয় বাঘ ডাকছে, যেন মনে হয় নাকের মধ্যে ক্লথ ক্লিপ আটকে দিই। জাগিয়ে সমস্ত সমস্যা অতিক্রান্ত করে যখন সে অফিসে ঢুকলো, তখন হাত ঘড়িতে 10:30। অফিসে ঢুকতে ঐশী বলল, গেট রেডি, 11টায় মিটিং আছে। নিউ প্রজেক্ট, আর যা মনে হচ্ছে এবার দায়িত্বটা তোর আর আমার ঘাড়েই পড়বে। কে বলল? কে আবার বলবে, কিছু কথা বুঝে নিতে হয়। ঘড়িতে এখন 11:30। মিটিং রুমটা কেমন থমথমে। মিসেস মিত্র মানে শাওলি মিত্র, তাদের বস, চারটে নাম নিলেন, ঐশী, তুহিন, তিয়াশা আর মল্লার। এরা নেক্সট প্রজেক্টের জন্য প্রেজেন্টেশন দেবে আগামী শুক্রবার। তার জন্য গ্রাফিক্স, সাউন্ড অ্যান্ড স্ক্রিপ্ট যা যা করা দরকার তোমরা দেখে নেবে। আরও বললেন, আর মল্লার হবে এই গ্রুপের লিডার। মল্লার খানিকটা হকচকিয়ে গেল, বলল, আমি? শাওলি মিত্র হেসে বললেন, হ্যাঁ তুমি। বছর চারেক তো হলো এই চাকরিতে। এখন তুমি হেড, কারণ অ্যাজ ইউ নো, তুমি আর তুহিনী এই চারজনের মধ্যে পুরনো। সো ব্যাস হয়ে গেল। মল্লার খানিকক্ষণ দাঁড়িয়ে রইল। তিয়াশা এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশনস মল্লার দা। থ্যাংক ইউ। এই হলো মল্লার সেন। এই অ্যাড এজেন্সিতে বছর চারেক হলো জয়েন করেছেন। বাড়ি না কলকাতাতে নয়, বাড়ি হলো কৃষ্ণনগরে। এখানে একটা ফ্ল্যাট রেন্ট নিয়ে থাকে। বড়ই শান্ত সাদামাটা স্বভাবের একটা ছেলে। বলতে গেলে ইন্ট্রোভার্ট। গ্রাফিক ডিজাইনার হিসেবে দুর্দান্ত, কিন্তু ওই একটাই, অচেনা কারোর সাথে কথা বলতে গেলেই মহাবিপদ। ভেবেচিন্তে বলতে গিয়ে হয় সময় চলে, নয় ও সেখান থেকে সরে যায়। সেই জন্য তুহিনও কম খেপায় না, বলে, ভাই, এ জীবনে কি বৌদি বলে কাউকে ডাকতে পারবো? মল্লার একটা লাজুক হেসে চলে যায়। তিয়াশা বলে, সবাই কি আর তোমার মতো? মানে? ওভার স্মার্ট। সোমবারের বারবেলায় পেতনিতে মারে ঠেলা। আমি পেতনি? তাহলে মাওবাদী, বুঝলি ঐশী? যেভাবে এন্ট্রিটা নিল না। ঐশী বিরক্ত হয়ে বলল, তোমরা কি থামবে? তিয়াশা এবার খানিকটা বিরক্ত হয়ে বলে, ইস, যাও না যাও, তোমার গার্লফ্রেন্ডকে জ্বালাও গিয়ে, আমার মাথাটা খাচ্ছ কেন? তুহিন এবার কিছু না বলে চলে যায়। মল্লার এসে বলে, শোন, কিছু আইডিয়াস ডিসকাস করতে হবে। অফিসের পরে আবার কাজ? কি আর করবি বল, চাকরি বলে কথা। তুহিন কোথায় গেল? তিয়াশা মুচকি হেসে বলল, গার্লফ্রেন্ডে মাথাটা এবার খাচ্ছে বোধ হয়। ঐশী হো হো করে হেসে বলল, এটা কি ইলিশ মাছের মাথা? মাথা যে খাবে। আর তাছাড়া ওর তো ব্রেকআপ হয়ে গেছে। মল্লার বলল, ঐশী বাজে বকা শেষ কর, কাজের কথায় আয়। তিয়াশার এবার খারাপ লাগতে শুরু করেছে, কেন যে তুহিন তাকে সে এমন করে বলল। এবারে ও ডেস্কের কাছে গিয়ে দাঁড়ালো তিয়াশা। কি বলবে না বলবে ভাবতে ভাবতে সময় কেটেছে খানিকটা। এমন সময় তুহিন বলল, কি রে মাওবাদী, কি ভাবছিস? না মানে, ঝেড়ে কাশ তো একটু, কি হয়েছে? অ্যাকচুয়ালি সরি। কেন? এ যে ভূতের মুখে রাম নাম। তোর লেজুর আজকে আসেনি অফিসে? কে, পিয়াল? তিয়াশা রাগটাকে চেপে রেখে বলে, এসেছে তো। শোনো না, তোমার যে ব্রেকআপ হয়েছে আমি সেটা জানতাম না। কি ভাবছো? খুব কি আপসেট করে দিলাম? ভাবছি তোর কোনো সুন্দরী বান্ধবী আছে রে।
তিয়াশা ঘাড় নেড়ে হ্যাঁ বলতে যাবে, এমন সময় তার মনে হলো কি বলল তুহিন। সে খানিকটা থতমত খেয়ে বলল, এই কেন? প্রেম করতাম। ও আচ্ছা, কি? হ্যাঁ আছে রে। না, তা থাকবে কেন? তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম, কাজের ব্যাপারে, কিন্তু বলবো না। সাধে বলি তোকে পেয়েছি একটা। সেম টু ইউ হনুমান। অফিস শেষে আজ বসেছিল একটা ক্যাফেতে। ক্যাফের নাম কনকাঞ্জলি। ফুলের একটা ছোট্ট শামিয়ানা, বলা ভালো সবুজের সমারোহ। শহরের সব ফুল বোধহয় এখানে এসে বৈঠক বসিয়েছে। ঠিকানাটা মল্লারই দিয়েছিল। তিয়াশা বৈঠকখানায় বসতে চেয়েছিল, কিন্তু সবাইকে তো সব ঠিকানা দেওয়া যায় না। ওটা একান্তই তিয়াশা মনে করে তার গোপন ঠিকানা। কনকাঞ্জলিতে বসে যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল তিয়াশা। মল্লার একটু হেসে তার ঘোর কাটানোর জন্য বলল, ফুলের শামিয়ানায় ভাসছে শহর, নির্বাক নিরুদ্দেশে আগামীর পথে শঙ্খচিল, ডানা মেলে চলে বেলা শেষে। চমক ভাঙল তিয়াশার, বলল, ওমা, এটা তুমি লিখেছ? ওই টুকটাক আর কি। কি ভালো। এর মাঝে তুহিন একটা এগরোল মুখে পুড়তে পুড়তে বলল, ভাই তো জীবনানন্দ দাশ। ঐশী বলল, সত্যি কি দারুণ বললে, ফুলের শামিয়ানায় সামথিং। মল্লার একটু হাসলো শুধু, তারপর সে আবার কাজের কথায় ফিরে গেলে তুহিন বলল, শান্তি করে খেতেও দিচ্ছে না মাইরি। আরে কিন্তু তোদের এই ভেজর ভেজর কাল করবি প্লিজ। এখন কাটলেটটা তাকিয়ে আছে আমার দিকে। তিয়াশা বলল, 6:30 বাজে, আমি একটা কল করে আসছি। তারপর ফিরে এসে বলল, হ্যাঁ কোথায় ছিলাম আমরা? তুহিন বলল, তোরা কোথায় ছিলি আমি জানি না, আমি তো 2 নাম্বার কাটলেটে আছি। তিয়াশা বলল, রাবণ। তুই কি তারকা রাক্ষসী কোথাকার? এখনকার মতো এই পর্যন্ত থাকলো। এর অন্তিম পর্ব আজ রাত্রেই আমি আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।